আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেয়ার আগে কি একটি রাজনৈতিক টাইম বোমা রেখে গেলেন সালাউদ্দিন আহমেদ, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের? ঢাকার নির্ভরযোগ্য সূত্রের দাবি, দায়িত্ব ছাড়ার আগে দেশের পুলিশ প্রশাসনের নিচুতলা পর্যন্ত একটা বার্তা পাঠিয়ে দেয়া হয়েছে সালাউদ্দিন আহমেদের তরফ থেকে, তার মন্ত্রক থেকে। সেই বার্তাটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সক্রিয় কর্মীদের চিহ্নিত করো, ধরো এবং জেল ভরো। এটি যদি কেবল আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হতো তাহলে প্রশ্ন ওঠার বিশেষ কারণ ছিল না। কিন্তু অভিযোগ হচ্ছে, অপরাধের নির্দিষ্ট প্রমাণ নয়, তার রাজনৈতিক পরিচয়ই অনেক ক্ষেত্রে গ্রেপ্তারের প্রধান মাপকাঠি হয়ে উঠতে পারে। আরো বিস্ফোরক খবর, এই নীতি নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সালাউদ্দিন আহমেদের তীব্র মতবিরোধ হয়েছে। একদিকে সালাউদ্দিন আহমেদের অবস্থান, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে 1 ইঞ্চিও জমি ছেড়ে দেয়া যাবে না। অন্যদিকে তারেক রহমান বুঝতে শুরু করেছেন, বাংলাদেশে আগামী 5 বছর স্থিতিশীলভাবে সরকার চালাতে হলে শুধু জামায়াত, এনসিপি কিংবা বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ সামলালেই হবে না, ভারত এবং আমেরিকার কৌশলগত উদ্বেগকেও গুরুত্ব দিতে হবে। যে উদ্বেগের কথা জানিয়ে গেছেন কয়েকদিন আগে ঢাকায় গিয়ে সার্জিও গোর, এবং তারপরে ভারত থেকে এসছেন সেখানকার রয়ের প্রধান পরাগ জৈন এবং তার সঙ্গে কিছু অফিসার। এবং শুধু তাই না, তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর আলোচনার মধ্য দিয়েও এই কথাই প্রমাণ হয়েছে। এবং পরে আবার সার্জিস গোর তিনি দিল্লিতে অজিত ডোভালের সাথে বৈঠক করেছেন, 2 দিন বৈঠক করেছেন পররাষ্ট্র দপ্তরের সাথে, ভারতের পররাষ্ট্র দপ্তর। আর এই সব সমীকরণের কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম, শেখ হাসিনা। তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দেয়া নিছক প্রশাসনিক রদবদল নয়? এর পেছনে কি লুকিয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথ নিয়ে তারেক ও সালাউদ্দিনের মধ্যে মৌলিক সংঘাত? চলুন বিষয়টি ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রকাশ্যে যে দেখা যাচ্ছে যে বিষয়গুলি, অর্থাৎ যাচাইযোগ্য ঘটনাগুলি দেখে নেওয়া যাক। আগস্টের শুরুতেই সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতার কারণে সারা দেশের পুলিশকে সতর্ক রাখা হয়েছে। 2রা আগস্ট এইটা তিনি খবরটা পাঠান। অথচ তার পরের দিনে তিনি বলেন, 5 আগস্টকে কেন্দ্র করে নাশকতা করার মতো সাংগঠনিক ক্ষমতা আওয়ামী লীগের আর নেই। অর্থাৎ একদিকে তিনি বললেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, তার জানাজা হয়ে গেছে। অন্যদিকে সেই ধ্বংস হয়ে যাওয়া দলকে আটকাতে গোটা পুলিশ প্রশাসনকে তিনি সতর্ক করে দিচ্ছেন। কি অদ্ভুত বৈপরীত্য! এরপর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সামনে আসতেই সালাউদ্দিন আরো কঠোর ভাষা ব্যবহার করেন। তার বক্তব্যের সার কথা ছিল, আওয়ামী লীগ শেষ, দলটি দিল্লিতে সমাধিত এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরতে দেবে না। তিনি ভারতকে হাসিনা কার্ড খেলার অভিযোগেও অভিযুক্ত করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঠিক সেই একই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে আবার তিনি মিটিংয়ে বসছেন। তার মানে দেখা গেল যে সব পুলিশ ফাঁড়িতে আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের নির্দেশ, তারেক সালাউদ্দিন ঝগড়া এবং ভারত আমেরিকার চাপ, এই 3টি বিষয় স্বাধীনভাবে প্রমাণিত নয়। তাই ভাষায় আমরা বলেছি সূত্রের দাবি, কারণ এই বিষয়টা একেবারে কার্পেটের নিচে রেখে দেওয়া হয়েছে। কিন্তু কার্পেটের নিচে ঢুকিয়ে রাখলেই যে খবরগুলো মিথ্যে হয়ে যায় তা তো নয়। সুতরাং
এটাই হচ্ছে যাওয়ার আগে তারেক রহমানের সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একটি বড় চাল দিয়ে চলে গেলেন সালাউদ্দিন আহমেদ। তিনি অন্য ডিপার্টমেন্টে চলে গেছেন। আপাত দৃষ্টিতে দেখুন, এটা মন্ত্রিসভার একটা সাধারণ রদবদল। একজন মন্ত্রী এক দপ্তর থেকে অন্য দপ্তরে যাচ্ছেন, এর মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু বাংলাদেশের ক্ষমতার অলিন্দ থেকে যে খবর পাওয়া যাচ্ছে তা যদি সত্যি হয়, তাহলে ঘটনাটি নিছক প্রশাসনিক রদবদল নয়, এর পেছনে আছে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়ে এক গভীর সংঘাত বিএনপির দলের মধ্যেই। নির্ভরযোগ্য সূত্রের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ার আগে সালাউদ্দিন আহমেদ দেশের বিভিন্ন পুলিশ ইউনিট ও ফাঁড়িতে নির্দেশ দিয়ে গিয়েছেন, আওয়ামী লীগের সক্রিয় কর্মীদের খুঁজে বার করো, গ্রেপ্তার করো এবং জেল ভরো। আর এই নির্দেশ নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যেটাকে সাধারণ ভাষায় বলা যায় ঝগড়া। যে সালাউদ্দিন আহমেদ নিজেকে ডেপুটি প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর পর সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী মনে করতেন এবং সেটা তিনি বলতেনও, প্রচারও করতেন, সেই বিষয়টি একেবারে ঘেঁটে গেছে। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তিনটি। সালাউদ্দিন আহমেদ কি সত্যিই বিদায়ের আগে শেষ খেলাটি খেলে গেলেন? তারেক রহমান কেন আওয়ামী লীগকে পুরোপুরি ধ্বংস করার বদলে কিছুটা রাজনৈতিক জায়গা বা স্পেস দিতে চাইছেন? এবং শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার সঙ্গে এই সংঘাতের সম্পর্ক ঠিক কোথায়? প্রথমে একটা সতর্কতা দিয়ে রাখি, পুলিশকে দেয়া কথিত গোপন নির্দেশের কপি আমি পাইনি, কিন্তু তারেক সালাউদ্দিনের ব্যক্তিগত ঝগড়ার কোনো সরকারি নথি সেটাও এখনো প্রকাশ্যে আসেনি। ফলে এগুলোকে প্রমাণিত সরকারি তথ্য যদি কেউ না বলতে চান, আমার তাতে আপত্তি নেই। আমরা কিন্তু তথ্যটি সূত্রের দাবি হিসেবে, নির্ভরযোগ্য সূত্রের দাবি হিসেবে গ্রহণ করে তার রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করছি। তবে প্রকাশ্য ঘটনা প্রবাহের সঙ্গে এই সূত্রের বক্তব্যের বেশ কিছু অদ্ভুত মিল রয়েছে। দেখুন, আগেই বলেছি 2রা আগস্ট সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে বলেছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতার খবর পেয়ে সারা দেশের পুলিশকে সতর্ক করা হয়েছে। কবে বলেছিলেন? 2রা আগস্ট। পরের দিন তিনি আবার বলেন আওয়ামী লীগের বড় ধরনের নাশকতা ঘটনার ক্ষমতা আর নেই। অর্থাৎ একদিকে তিনি দলটিকে রাজনৈতিকভাবে মৃত বলছেন, অন্যদিকে পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় রাখছেন। আর শেখ হাসিনা দিল্লি থেকে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সালাউদ্দিনের ভাষা আরো কঠোর হয়ে যায়। তিনি বলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, দলটি দিল্লিতে সমাধিস্থ হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাকে আর রাজনীতিতে ফিরতে দেবে না। ভারতের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেন দিল্লি একদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের কথা বলছে, অন্যদিকে হাসিনা কাট খেলছে। এই বক্তব্যগুলো কেবল একজন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক মন্তব্য ছিল না, এগুলো ছিল একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান। এবং সেই অবস্থানটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে দেওয়া যাবে না, আওয়ামী লীগকে কোনো জায়গা ছাড়া যাবে না এবং দলটির মাঠ পর্যায়ের সংগঠনকে মাথা তুলতে দেওয়া হবে না। অন্যদিকে এর উল্টো পথে, উল্টো প্রান্তে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে অনেকে প্রশ্ন করবেন, তারেক রহমান তো প্রকাশ্যেই ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন, তাহলে তিনি কিভাবে হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন চাইছেন? উত্তরটি বাংলাদেশের প্রকাশ্য কূটনীতি এবং পর্দার আড়ালের বিশ্ব রাজনৈতিক কৌশলের, ভূ রাজনৈতিক কৌশলের পার্থক্যের মধ্যে লুকিয়ে আছে। প্রকাশ্যে তারেক রহমানকে প্রত্যর্পণ চাইতেই হবে, কারণ বিএনপির কর্মী, সমর্থক, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী এবং শেখ হাসিনা বিরোধী জনমতের সামনে তিনি বলতে পারেন না যে সরকার হাসিনার ফিরে আসার পথ তৈরি করছে, তাকে একটা ব্যবধান রাখতেই হয়। কিন্তু প্রত্যর্পণের দাবি এবং নিয়ন্ত্রিত প্রত্যাবর্তন দুটো এক জিনিস নয়। প্রত্যর্পণ মানে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেবে, অন্যদিকে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের অর্থ হলো শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন এবং বাংলাদেশের সরকারকে তার নিরাপত্তা, আদালতে আত্মসমর্পণ, বিচার, কারাবাস সবকিছুর আইনসম্মত বন্দোবস্ত করতে হবে। শেখ হাসিনা নিজে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু আমাদের ধারণা আগস্টে যখন তারেক রহমান ব্রিক্স সম্মেলনের আগেই
দিল্লিতে আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলছেন এবং ব্রিক্স সম্মেলনে অংশ না নিয়ে তিনি আবার ফিরে যাচ্ছেন। আর শেখ হাসিনা কিন্তু ডিসেম্বরের মধ্যে বলেছেন, কিন্তু তিনি সেপ্টেম্বরেই ফিরবেন, এমন খবরও অত্যন্ত ঘনিষ্ঠ এবং গোপন সূত্র থেকে আমাদের কাছে এসছে। একই সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার দাবি করেছেন। তার ঘোষণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এসেছে যথেষ্ট গুরুত্বের সঙ্গে। অর্থাৎ হাসিনা প্রসঙ্গটি এখন আর শুধু ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণের বিষয় নয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রশ্ন হয়ে উঠেছে। তারেক রহমান বুঝতে পারছেন শেখ হাসিনাকে অনির্দিষ্টকাল ভারতের মাটিতে রেখে বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করা যাবে না, বাংলাদেশ বাঁচতেও পারবে না ভারতের সাহায্য ছাড়া। কারণ দিল্লিতে অবস্থান করেও শেখ হাসিনা রাজনৈতিক বার্তা দিতে পারেন, আওয়ামী লীগের ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগঠনকে সক্রিয় করতে পারেন, বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারেন, ভারত বাংলাদেশ সম্পর্কেও প্রতিনিয়ত নতুন উত্তেজনা তৈরি হতে পারে। কিন্তু তিনি যদি দেশে ফেরেন তাহলে তাকে একটা দৃশ্যমান আইনগত কাঠামোর মধ্যে রাখা সম্ভব। আদালত ঠিক করবে তিনি জামিন পাবেন, বন্দী থাকবেন না অন্য কোনো আইনি সুবিধা পাবেন। সরকার বলতে পারবে সিদ্ধান্তটি রাজনৈতিক প্রতিহিংসার নয়, আদালতের। তারেক রহমানের সামনে দ্বিতীয় বড় হিসাব ভারত। বাংলাদেশের অর্থনীতি, সীমান্ত, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, আঞ্চলিক নিরাপত্তায় ভারতের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভারতের সঙ্গে স্থায়ী সংঘাত রেখে 5 বছর নির্বিঘ্নে সরকার চালানো অত্যন্ত কঠিন। 10 আগস্ট ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তারেক রহমান নিজেই দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন, একথা ঘোষণা করেছেন দীনেশ ত্রিবেদী স্বয়ং। একই বৈঠকে বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণের দাবি তুলেছে। অর্থাৎ তারেক রহমান একই সঙ্গে চাপ এবং সম্পর্ক মেরামত দুই পথেই হাঁটছেন, আর এটাই হলো বাস্তব রাজনীতি। তারেক রহমান ভারতকে বলতে চাইছেন, আমরা আমাদের আইনি অবস্থান থেকে প্রত্যর্পণ চাইছি, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভাঙতে চাইছি না। আর ভারতের সম্ভাব্য উদ্বেগটিও পরিষ্কার, দিল্লি নিশ্চয়ই চাইবে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গণপিটুনি, রহস্যজনক হামলা অথবা বিচার বহির্ভূত হত্যার শিকার হন। কারণ তিনি দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার নিরাপত্তার প্রশ্নে কোনো বড় বিপর্যয় ঘটলে তার রাজনৈতিক ও কূটনৈতিক দায় ভারতের উপরে এসে পড়বে। আমেরিকার ক্ষেত্রেও মূল বিষয়টি সম্ভবত শেখ হাসিনার প্রতি ব্যক্তিগত ভালোবাসা নয়, তাদের চিন্তা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার, বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থা এবং বাংলাদেশে চীনের প্রভাবকে সংকুচিত করা, চীনের প্রভাবকে বন্ধ রাখা। আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থককে যদি অনির্দিষ্টকাল রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা হয়, নির্বিচারে গ্রেপ্তার করা হয় এবং বিরোধী মত প্রকাশের সমস্ত পথ বন্ধ করা হয়, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে সারা বিশ্বে। তবে ভারত ও আমেরিকা তারেক রহমানকে নির্দিষ্টভাবে কি নির্দেশ দিয়েছে তার কোনো প্রকাশ্য প্রমাণ এখনো নেই। এটি কূটনৈতিক সূত্র নির্ভর দাবি, কিন্তু ঢাকা, দিল্লি এবং ওয়াশিংটনের স্বার্থ বিচার করলে একটি অংশগ্রহণমূলক ও নিয়ন্ত্রিত রাজনৈতিক সমাধানের পক্ষে তাদের অবস্থান থাকা অস্বাভাবিক নয়। আর ঠিক এই জায়গাতে সালাউদ্দিন আহমেদের সঙ্গে তারেক রহমানের মতবিরোধ তৈরি হয়েছে। সালাউদ্দিন আহমেদ শুধু বিএনপির একজন নেতা নন, শেখ হাসিনা সরকারের আমলে তিনি গুম হওয়ার অভিযোগ করেছিলেন। 2015 সালে ঢাকায় নিখোঁজ হওয়ার পর তাকে ভারতের শিলংয়ে খুঁজে পাওয়া যায়। দীর্ঘ সময় তাকে বাংলাদেশ থেকে দূরে থাকতে হয়েছিল। ফলে আওয়ামী লীগ সম্পর্কে তার অবস্থান শুধু রাজনৈতিক নয়, গভীরভাবে ব্যক্তিগতও হতে পারে। তার দৃষ্টিতে আওয়ামী লীগকে জায়গা দেয়া মানে হয়তো সেই শক্তিকেই পুনরুজ্জীবিত করা যাদের শাসন আমলে তিনি নিজে নির্যাতিত হয়েছেন বলে তিনি স্বয়ং অভিযোগ করেন। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং একজন প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার হিসাব এক নয়, এক হতে পারে না। সালাউদ্দিন হয়তো অতীতের বিচার চান, আর তারেক রহমানকে ভাবতে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, আগামী 5 বছর নিয়ে। সালাউদ্দিনের কাছে আওয়ামী লীগ একটি পরাজিত শত্রু, তারেকের কাছে আওয়ামী লীগ একই সঙ্গে শত্রু, একটি বড় সামাজিক বাস্তবতা
এবং আন্তর্জাতিক দর কষাকষির বিষয়। এখন যদি সত্যি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ার মুহূর্তে সালাউদ্দিন ব্যাপক গ্রেপ্তারের নির্দেশ দিয়ে থাকেন আওয়ামী লীগ কর্মীদের, তাহলে তার সম্ভাব্য উদ্দেশ্য কি হতে পারে? প্রথমত, শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের সংগঠনকে তিনি ভেঙে দিতে চাইছেন। এটা বিএনপির মধ্যেও তার একটা গোষ্ঠী আছে যারা এটা মনে করেন, যাতে শেখ হাসিনা দেশে ফিরলেও তাকে ঘিরে বড় রাজনৈতিক জমায়েত বা আন্দোলন তৈরি না হয়। দ্বিতীয়ত, পুলিশ ও প্রশাসনের মধ্যে সালাউদ্দিনের নিজস্ব নীতির ধারাবাহিকতা বজায় রাখা। মন্ত্রী বদলে গেলেও তার দেয়া নির্দেশ অন্তত কিছুদিন পর্যন্ত কার্যকর থাকে। তৃতীয়ত, তারেক রহমানের সামনে একটি সম্পন্ন বাস্তবতা বা ফেট অ্যাকমপ্লি তৈরি করা, অর্থাৎ এত মানুষকে গ্রেপ্তার করে দেওয়া হবে যে পরে তাদের মুক্তি দিতে গেলে সরকারকে বিএনপির কট্টর অংশ এবং জুলাই আন্দোলনের সংগঠনগুলির বিরোধিতার মুখে পড়তে হবে। চতুর্থত, দলের ভেতরে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করতে চাইছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলতে পারবেন, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আপোষ করিনি, তাই আমাকে সরিয়ে দেওয়ার পরে সরকারের নীতি নরম হয়েছে। কিন্তু নির্বিচারে গ্রেপ্তারের কৌশল তারেক রহমানের জন্য ভয়ঙ্কর বিপদও তৈরি করতে পারে। কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা, সাক্ষ্য অথবা আইনগত অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করা স্বাভাবিক, কিন্তু শুধু একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার অপরাধে কাউকে আটক করা হলে সেটি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হবে এবং সারা বিশ্বের কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে তারেক রহমান সরকারকে। এতে শেখ হাসিনার প্রচারই শক্তিশালী হবে। তিনি বলতে পারবেন, সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না, তাই পুলিশ দিয়ে দলটিকে নিশ্চিহ্ন করতে চাইছে। ভারত ও পশ্চিমী দেশগুলোর কাছেও তারেক সরকারের ভাবমূর্তি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠনগুলি গণগ্রেপ্তার, গুম, হেফাজতে নির্যাতন অথবা বিরোধীদের বিরুদ্ধে সাজানো মামলার অভিযোগ তুলবেই। সবচেয়ে বড় কথা, প্রতিশোধের রাজনীতি নতুন প্রতিশোধের জন্ম দেয়। বিএনপি যে অভিযোগগুলো একসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে করত, পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার, বিরোধীদের নামে গণমামলা, রাতের অন্ধকারে গ্রেপ্তার, ক্ষমতায় এসে বিএনপি যদি সেই একই কাজই করে যেতে থাকে, তাহলে সরকার বদলাবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাবে না। আর একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য তথ্য মনে রাখতে হবে, দায়িত্বে থাকাকালীন সালাউদ্দিন নিজেই পুলিশকে কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী না হওয়ার কথা বলেছিলেন। আবার 5 আগস্টের পরে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করার নির্দেশও তিনি দিয়েছিলেন। সুতরাং তার কথিত শেষ নির্দেশের ব্যাখ্যায় তার নিজের মতের বিরুদ্ধে চলে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে 3টি সিদ্ধান্তের ওপর। 1, শেখ হাসিনা দেশে ফিরবেন কবে? 2, ফিরলে তাকে একজন দণ্ডিত আসামি, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, না একটি বৃহৎ রাজনৈতিক শক্তির নেত্রী? কোন পরিচয়ে রাষ্ট্র তাকে গ্রহণ করবে? 3 নম্বর, আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের অপরাধী হিসেবে দেখা হবে, না বাংলাদেশের নাগরিক ও রাজনৈতিক অংশীদার হিসেবে তারা থাকবে? অপরাধের বিচার অবশ্যই হওয়া উচিত। জুলাইয়ের হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের নির্দিষ্ট অভিযোগ থাকলে বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কিন্তু ব্যক্তির অপরাধের দায় গোটা রাজনৈতিক দলের লক্ষ লক্ষ সমর্থকের উপর চাপিয়ে দিলে সেটা বিচার নয়, সেটা বিচারের অপভ্রংশ, বিচারের গর্ভস্রাব। তারেক রহমান সম্ভবত এই পার্থক্যটি বুঝেছেন। তিনি জানেন কেবল প্রতিপক্ষকে জেলে ভরে সরকার গঠন করা যায়, কিন্তু 5 বছর সেই সরকারকে স্থিতিশীলভাবে চালানো যায় না। সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক দর্শন যদি হয় আওয়ামী লীগকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে, তাহলে তারেক রহমানের বাস্তববাদী দর্শন সম্ভবত আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এমন ভাবে ধ্বংস করা যাবে না যাতে দেশ স্থায়ী সংঘাতে ডুবে যাবে। এই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তন তারেক রহমান সালাউদ্দিনকে সরিয়ে দিয়েছেন। এটা নিছক প্রশাসনিক রদবদল নয়। সালাউদ্দিন তিনি সত্যি তার এই নির্দেশটা কতদূর গ্রাহ্য হবে আগামী কয়েকদিনে যদি আওয়ামী লীগ কর্মীদের গণগ্রেপ্তার বাড়ে, তাহলে বুঝতে হবে বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত নির্দেশ মাঠে কার্যকর হচ্ছে। আর যদি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তারে লাগাম পরিয়ে দেন, পুরনো মামলা পর্যালোচনা করেন এবং নিরাপরাধ কর্মীদের মুক্তির উদ্যোগ নেন, তাহলে পরিষ্কার হবে যে তারেক রহমান সত্যি একটি ভিন্ন রাজনৈতিক পথে হাঁটতে চাইছেন। বাংলাদেশে এই লড়াই এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি নয়,
এটা প্রতিশোধ বনাম বাস্তববাদ, অতীতের ক্ষোভ বনাম ভবিষ্যতের স্থিতিশীলতা এবং দলীয় আধিপত্য বনাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতির লড়াই। এখন এই পর্যন্ত, আর উত্তর কি আছে এখানটায় প্রিয় দর্শক, আপনারা আপনাদের কি মতামত এই বিষয়ে সেটা জানান, এবং ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিশ্ব মিডিয়াতে যে মাতামাতি, এটি রীতিমতো বিস্ময়কর। আপনারা জানেন যে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা চারটিখানি কোনো বিষয় নয়। এই মুহূর্তে পৃথিবীতে খুব অল্প মানুষ রয়েছেন যারা সরাসরি মিডিয়াকে আকর্ষণ করতে পারেন রাজনৈতিক সেক্টরে। এবং সেক্ষেত্রে আশ্চর্যজনক ব্যাপার হলো, গত 2 বছরে যদি আপনি তামাম দুনিয়ার মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে বা মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে ইন পার্সন, সেক্ষেত্রে আপনি দেখবেন 1 নম্বরে শেখ হাসিনা। এখন ধরুন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রতিদিন খবর হয়, তারপর সৌদি আরবকে নিয়ে খবর হচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিয়ে খবর হয়, জেলেনস্কিকে নিয়ে খবর হয়। এর কারণ হলো যুদ্ধের কারণে তারা রাষ্ট্র ক্ষমতা আছেন এবং বৈশ্বিক পরিস্থিতিতে তারা প্রতিদিন এমন কিছু কর্মকাণ্ড করেন বা এমন কোনো ঘটনা ঘটে যে বিশ্ব মিডিয়া মূলত সেই খবরগুলো প্রচারিত করে। কিন্তু যদি ধরেন ইন পার্সন ডোনাল্ড ট্রাম্প, যেভাবে তার পূর্বসূরি ধরুন ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তারপর জো বাইডেন, জর্জ ডব্লিউ বুশ, আপনি গিয়ে দেখবেন যে এদের কারোর ব্যাপারে মিডিয়ার কোনো রকম আগ্রহ নেই। শেখ হাসিনার সাথে অনেক কৌশলগত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ইতিমধ্যে ক্ষমতা হারিয়েছেন, যেমন ধরুন মাদুরো। তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এখন কোন অবস্থায় আছে আপনারা কি জানেন? আপনারা কেউ জানেন না। কিংবা আহমেদিনেজাদ, ইরানের প্রেসিডেন্ট, কোথায় আছেন? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সাবেক প্রেসিডেন্ট, তিনি এখন কোথায় আছেন? আমরা কেউ জানি না। কিংবা ধরুন জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী, অ্যাঞ্জেলা মার্কেল, অথবা থেরেসা মে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী, আপনি দেখবেন যে এদের কোন রকম খবরাখবর, ব্যক্তিগত বিষয়, কোনো বিষয় আমাদের সামনে আসছে না। এমনকি ভারতে যদি আপনি সোনিয়া গান্ধীর কথা চিন্তা করেন, কংগ্রেসের সভাপতি, তার ব্যাপারেও কোনো খবর ভারতীয় পত্রপত্রিকা, আমাদের পত্রপত্রিকা বা বিশ্ব গণমাধ্যমে আসছে না। কিন্তু বারবার গত 2 বছর ধরে, ইভেন মোর দ্যান মিস্টার নরেন্দ্র মোদী, মোর দ্যান অসীম মনির, মোর দ্যান ডক্টর মোহাম্মদ ইউনূস, মোর দ্যান ইমরান খান, সবাইকে ছাপিয়ে বারবার কেন শেখ হাসিনার খবর বিশ্ব মিডিয়াতে আসছে? 1। 2 নম্বর হলো, বিশ্ব মিডিয়া কেন শেখ হাসিনার কাছে ছুটছে একটা ইন্টারভিউর জন্য? কিংবা ধরুন সে তো আবার ইন্টারভিউ নয়, সেটা কেবলমাত্র কখনো লিখিত প্রশ্নের বা ইমেল প্রশ্নের উত্তর দেন, কখনো ভয়েস মেসেজ দেন। এই জিনিসগুলোর জন্য কেন বিশ্বের একেবারে যাকে বলা হয় এত বড় বড় মিডিয়া, সে ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা, ইকোনমিস্টের মতো পত্রিকা, তারপরে আপনি ধরুন ব্লুমবার্গের মতো পত্রিকা, যেগুলোতে 2 কলমে একটা নিউজ ছাপানোর জন্য, 2 কলম ছোট্ট, ধরুন 100 ওয়ার্ড একটা খবর ছাপানোর জন্য বিশ্বের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা পাগল হয়ে থাকেন। সেই পত্রিকাগুলো হাজার হাজার শব্দ সম্বলিত নিবন্ধ উপর্যুপরি কেন শেখ হাসিনাকে নিয়ে তারা প্রকাশ করছে? এখন এই বিশ্ব মিডিয়াগুলো কি বাংলাদেশের মিডিয়ার মতো বা ভারতের গদি মিডিয়ার মতো, যে তারা সবসময় ক্ষমতার পদলেহন করে? যদি তাই হয়, তাহলে শেখ হাসিনার তো এখন কোনো ক্ষমতা নেই। দ্বিতীয়ত হলো যে এই বিশ্ব মিডিয়াগুলো তারা কি টাকায় বিক্রি হয়? হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কখনো কখনো টাকা, বিজ্ঞাপন, প্রমোশন তারা কাজ করে, কিন্তু একটা সার্টেন লিমিট। সেগুলো 99% ক্ষেত্রে কমার্শিয়াল অ্যাসপেক্ট, তারপরে ভবিষ্যৎ
যে রাজনৈতিক জনমত গঠন করার ব্যাপারে কখনো কখনো কোনো পত্রিকা পয়সা খেয়ে ইন্টেনশনালি একটা দেশের পট পরিবর্তনের জন্য মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হয়ে বা অন্য কোনোভাবে তারা এই ধরনের জনমত তৈরি করে। কিন্তু কোনো ব্যক্তিকে যিনি কিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, তাও আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে, তাও আবার দেশে বিদেশে চলে গেছেন। আচ্ছা চিন্তা করুন, শেখ হাসিনা ভার্সেস অং সান সুচি। অং সান সুচির পিতা, তিনিও মায়ানমারের যাকে বলা হয় জাতির পিতা, জেনারেল নে উইন। দ্বিতীয়ত অং সান সুচি ব্যক্তিগতভাবে অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ এখান থেকে তিনি পড়াশোনা করেছেন। শেখ হাসিনার চেয়ে তার সেই ক্যারিকেচার অনেক অনেক বেশি। যদি আপনি তার ইন্টারন্যাশনাল গ্লোবাল কানেকশন ধরেন, তিনি ইউরোপে বহু বছর থেকেছেন, অসাধারণ ইংরেজি বলেন। এই মুহূর্তে মানে ইংরেজি বলার ক্ষেত্রে, সাবলীলভাবে ইংরেজি বলার ক্ষেত্রে বিশ্বের যত রাষ্ট্রপ্রধান আছে, ইনক্লুডিং বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, যারা যারা আছেন, এরকম 100 জন যদি আপনি রাষ্ট্রপ্রধানদেরকে আনেন, সরকার প্রধানদেরকে আনেন, বর্তমান এবং সাবেক, তার মধ্যে অং সান সুচির ইংরেজি উচ্চারণ, বাচনভঙ্গি, রিদম, যেটাকে বাক্যের মধ্যে সেডাকশন তৈরি করা, মানে একটা আকর্ষণীয় মোহময়তা তৈরি করার ক্ষেত্রে সেই অং সান সুচির তুলনাহীন। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অতিরিক্ত এবং মায়ানমারের প্রেসিডেন্ট ছিলেন। এখন সেই সুচি কোথায়? তাকে নিয়ে কেন গণমাধ্যম আলোচনা করছে না? সুচির পেছনে তো এখনো পর্যন্ত মার্কিন ডিপ স্টেট আছে। তাকে জেলখানা থেকে বের করা, তাকে ক্ষমতায় বসানো এবং তার জন্য প্রয়োজনে সৈন্য সমাবেশ করা, বাংলাদেশের ভিতর দিয়ে নিরাপদ করিডোর তৈরি করে সেখানে মায়ানমার সরকারকে হটিয়ে দেওয়ার সমস্ত প্ল্যান আমেরিকার আছে। কিন্তু সুচিকে নিয়ে কেন ওয়াশিংটন পোস্ট কোনো নিউজ করছে না? কেন দ্য টেলিগ্রাফ নিউজ করছে না? সানডে টাইমস নিউজ করছে না? দ্য হিন্দু নিউজ করছে না? ডন নিউজ করছে না? তারপরে শাইটুং নিউজ করছে না কেন? বা টোকিও টাইমস নিউজ করছে না? নিউ ইয়র্ক পোস্ট কেন নিউজ করছে না? ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন কেন নিউজ করছে না? কেন শেখ হাসিনাকে নিয়ে বারবার নিউজ করছে? এর কারণটা কি? দ্বিতীয়ত হলো যে এই আগামীর যে রাজনীতি, আমরা বাংলাদেশে যারা শেখ হাসিনাকে একেবারে অপাঙ্ক্তি মনে করছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি কে, তিনি কি তাকে কি দেখা গিয়েছে, তিনি কি বেঁচে আছেন, মানে অ্যাজ ইট ইজ তিনি কে, তার শব্দ শুনেছেন কিন্তু তার কোনো বক্তব্য শুনেছেন কিনা। এই যখন তার ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য ছিল আমাদের দেশের মধ্যে, তখন রয়টার্সের সাংবাদিক তাকে প্রশ্ন করার জন্য সেই যে ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব আছে দিল্লিতে, সেখানে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেখানে উপস্থিত হয়ে তাকে প্রশ্ন করার জন্য তিনি তীর্থের কাকের মতো বসে থাকেন। এই যে বিশ্ব গণমাধ্যমের যে তার যে আকর্ষণ, এই আকর্ষণের কারণ সরকারকে খুঁজে বের করতে হবে। দুটো বিষয় থাকে যখন একজন মানুষ কারো দ্বারা প্রমোটেড হন, যেমন ধরুন এখন তারেক রহমান সাহেব সাউদ্দিন সাহেবকে পছন্দ করেন, তিনি ব্যারিস্টার কায়সার কামালকে পছন্দ করেন, মেজর হাফিজকে পছন্দ করেন। এখন এই পছন্দের বিনিময়ে তাদের প্রতি ধরেন মিডিয়ার একটা আকর্ষণ হতে পারে, ক্ষমতা কেন্দ্রিক কোনো ব্যক্তির কেন্দ্রিক। কিন্তু শেখ হাসিনা এখন কারোর পছন্দের তালিকায় আছেন বলেন, ভারত তাকে শেল্টার দিচ্ছে, আমরা বাংলাদেশ থেকে প্রচার করছি যে তিনি মূলত সেখানে একটা আপদ হিসেবে আছেন, ভারত তাকে পছন্দ করছে না। তো সেক্ষেত্রে যেখানে নরেন্দ্র মোদীর কোনো বক্তব্য, তার খবরাখবর পত্রপত্রিকাগুলো প্রকাশ করছে না, ইভেন ভারতের যে সকল নাকুচু পত্রিকাগুলো রয়েছে, যেমন ধরেন আনন্দবাজার, সাপ্তাহিক দেশ, তারপর ইলাস্ট্রেটেড উইকলি, যেগুলো খুব নাকুচু পত্রিকা ভারতের, দ্য হিন্দু, এ সকল পত্রিকা কিন্তু নরেন্দ্র মোদীর খবরই ছাপাচ্ছে না। সেখানে কেন বারবার সেই শেখ হাসিনার বক্তব্য ছাপা হচ্ছে? ইট মিনস শেখ হাসিনার মধ্যে হয়তো কোনো অলৌকিক বিষয় তারা দেখতে পেয়েছে, যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু সাংবাদিকরা বুঝতে পারে। এখন সেই অলৌকিক বিষয়টা কি? মানে তিনি কি আল্লাহর ওলি, তিনি কি গাউস কুতুব? নট লাইক দ্যাট। অলৌকিক বিষয় হলো যখন বহু মানুষের দোয়া থাকে, বহু মানুষের সমর্থন থাকে এবং কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বহু মানুষের আকর্ষণ
থাকে কোনো একটা ব্যক্তি বিশেষ, তখন সারা পৃথিবীর যে প্রচার মাধ্যমগুলো স্বয়ংক্রিয়ভাবে সেখানে রেসপন্ড করে, এবং এটাই অলৌকিকত্ব। একজন কালো মানুষ যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, নেলসন ম্যান্ডেলা, আমরা সারা দুনিয়া তার ব্যাপারে পাগল ছিলাম। মার্টিন লুথার কিং নিহত হয়েছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত তার বক্তব্য, তার কথা শুনলে পাগল হয়ে যাই। একজন মোহাম্মদ আলী ক্লে কত আগে ফাইটিং করেছেন, মারা গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার সামনে যে কোনো চলচ্চিত্রের স্ক্রিপ্ট থাকুক না কেন, কিন্তু মোহাম্মদ আলী ক্লের যখন কোনো ফাইটিং চলে আসে, মানুষ কিন্তু সেটাই দেখে। একজন মাইকেল জ্যাকসন, এখনো পর্যন্ত তার কোনো ক্লিপ, এমনকি তার কোনো কপি, তার কোনো লুক এ লাইক যদি আসে, আমরা সাথে সাথে দেখি। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে এই যে বিশ্ব গণমাধ্যমের যে আকর্ষণ, আমার দৃষ্টিতে এর মধ্যে কোনো অর্থনৈতিক বিনিয়োগ নেই, এর মধ্যে কোনো রকম যাকে বলে লবি গ্রুপ নেই, এর মধ্যে কোনো রকম ইনফ্লুয়েন্স নেই। এখানে যে স্বতঃস্ফূর্ততা রয়েছে, সেই স্বতঃস্ফূর্ততার প্রথম কারণ হলো বহু সংখ্যক মানুষের ডিজায়ার, স্বপ্ন, কল্পনা, ভালোবাসা হয়তো শেখ হাসিনার মধ্যে আছে। এই গেল এক। দুই নম্বরে, আগামীর যে রাজনীতির সমীকরণ বাংলাদেশে, সেই রাজনীতির সমীকরণে কোনো অবস্থাতেই বিশ্ব মিডিয়া উইদাউট আওয়ামী লীগ, উইদাউট শেখ হাসিনা কোনো বিকল্প তারা দেখতে পাচ্ছে না। তিন নম্বরে সেটা হলো এখানকার যে ভৌগোলিক অবস্থান, এবং এই ভৌগোলিক অবস্থার কারণে পৃথিবী উত্তাল হয়ে যেতে পারে, দক্ষিণ পূর্ব এশিয়া উত্তাল হয়ে যেতে পারে যদি বাংলাদেশে সমস্যার তৈরি হয়। সেটা জঙ্গিবাদ বলেন, সেটা এই অঞ্চলে দুর্ভিক্ষ বলেন, কিংবা এই অঞ্চলে সেই বিদেশি শক্তির আধিপত্য বলেন, কিংবা ভারত, মায়ানমার, পাকিস্তান, এই দেশগুলোর মধ্যে যদি বাংলাদেশের ভূমি নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, এই পুরো সাউথ ইস্ট এশিয়া নয়, পুরো এশিয়ার যে রাজনীতি এলোমেলো হয়ে যাবে। 18 কোটি মানুষের ইকোনমি, 18 কোটি মানুষের দেশ। তো কাজেই সেই ধরনের একটি পরিবেশ পরিস্থিতি থেকে একটি দেশকে, একটি অঞ্চলকে রক্ষা করার জন্য বিশ্ব গণমাধ্যমের যে একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা তাদের যে প্রজ্ঞা, তাদের যে পাওয়ার অফ জার্নালিজম, তারা সেখানে বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এর কোনো বিকল্প নাই। সে কারণে কি হচ্ছে, বারবার ঘুরে ফিরে দিল্লি, শেখ হাসিনা, আওয়ামী লীগ, এটি বিশ্ব মিডিয়ার প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বিশ্ব মিডিয়ায়। আমার কাছে তাই মনে হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।